প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা ও শুভকামনা শুরু করছি আপনাদের বহুল প্রতীক্ষিত নাটক কামলা থেকে ডাক্তারের শেষ পর্বের বিশেষ আপডেট নিয়ে। এই পর্বটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি টুইস্ট আছে যা আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করতেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে বিশেষ পর্বের ঘটতে যাওয়া চলা সব চমকপ্রদ ঘটনা। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো বন্ধুরা, শেষ পর্বে কী ঘটতে চলেছে তাই আজকে আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, নাটকের প্রধান চরিত্র হাসান, যাকে গ্রামের সবাই কামলা বলে চিনত। সে জন্ম থেকে এতিম। নিজের মায়ের মৃত্যুর পর সৎ মায়ের অবহেলা আর কষ্টের মধ্যেই বড় হয়। তবুও তার স্বপ্ন অটুট ছিল একদিন বড় ডাক্তার হয়ে দুস্থ মানুষের বিনা খরচে চিকিৎসা দেবে। তবে সৎ মা কখনো তাকে কোনো সহায়তা দেননি। ক্ষেত খামারে কাজ করে নিজের পড়াশোনার প্রস্তুতি চালিয়ে গিয়েছেন হাসান। শেষমেশ সে বাবাকে রাজি করিয়ে ঢাকায় আসে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। কিন্তু ঢাকায় এসে এক নতুন বিপদে মুখে পড়ে সে। শিক্ষকের বন্ধুর বাসায় আশ্রয় দিতে গিয়ে সেও অপমানিত হয়। বন্ধুর মেয়ে অবসরণ প্রস্তাবে রাজি না হয় তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। হতাশা হাসান রাস্তার ধারে বসে কান্নার মাঝে আবার সে বই পড়াশোনা শুরু করে। ঠিক তখনই এক বিশ্ববিদ্যালয়ের ডাক্তার তার সঙ্গে দেখা করেন। হাসানের সংকল্প জেনে সেই ডাক্তার তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার সহায়তায় হাসান ভর্তি পরীক্ষায় অংশ নেয় এবং সফলতারভাবে উত্তীর্ণ হয়। অবশেষে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের পথ খুলে যায়। বন্ধুরা, এইদিকে হাসানের ভাই বিদেশ যাওয়ার জন্য টাকা জোগাড় করে প্রতারকের হাতে তুলে দেয়। এইভাবেই তার বোনের স্বামীও প্রতারণার শিকার হয়। প্রতারকের আসল পরিচয় ফাঁস হলে সবাই সর্বস্ব হারায়। তারপর হঠাৎ হৃদরোগে মারা যায় হাসানের বাবা। এই শোকের মুহূর্তে সৎ মা বুঝতে পারেন নিজের ভুল। তিনি উপলব্ধি করেন যে ছেলেকে অবহেলা করেছেন সেই ছেলে এখন পরিবারের আসল ভরসা। হাসান বাড়ি ফিরে বাবার জানাজা দাফনের ব্যবস্থা করে সে মাকে বুকে টেনে নেয় আর পরিবারের সবাই তাকে সত্যির অর্থ আপনজন হিসেবে মেনে নেয়। বন্ধুরা, নাটকের এই শেষ পর্বে প্রমাণ করে পরিশ্রম, সহায়তা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে স্বপ্ন একদিন পূরণ হবেই। কোনো প্রতিকূলতাই একজন মানুষকে থামাতে পারে না। বন্ধুরা, আপনাদের কার কেমন লেগেছে আবেগঘন সমাপ্তি অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো নাটকটি দেখতে পারবেন আগামী সেপ্টেম্বর মাসের 4 তারিখে ইগল টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ততদিন আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাদের জন্য নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই সেই রোড যা কক্সবাজারকে টেকনাফের সাথে সংযুক্ত করেছে এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড হচ্ছে এই মেরিন ড্রাইভ রোড। আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সি বিচ, বঙ্গোপসাগর, সমুদ্র এবং দেখা যাচ্ছে ঝাউবন। ঠিক সমুদ্রের অপর পাশে যদি আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাহাড়ি ভিউ। তো আপনার হাতের যদি আপনি কক্সবাজার থেকে টেকনাফে থেকে যান তাহলে আপনার হাতের বাম পাশে পড়বে এরকম পাহাড়ি ভিউ দেখতে পাবেন। আর হচ্ছে যদি হাতের ডান পাশে তাকান, এই যে ঝাউবন এবং সমুদ্র সৈকত দেখতে পাবেন। মূলত আপনি পাহাড় এবং সমুদ্র যদি একসাথে দেখতে চান তাহলে আপনাকে মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাফে যেতে হবে। আর আমরা এখন আছি টেকনাফের বাহারছড়ি ইউনিয়ন পার হয়ে টেকনাফের একটি সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ রোডে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন সামনে শাহপুরীর দ্বীপের যে বাজার, শাহপুরীর দ্বীপ বাজার আমরা চলে আসছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন বাজার, সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ তরমুজ। এখানে প্রচুর পরিমাণ তরমুজ উৎপন্ন হয়, যদিও এখন তরমুজের সিজন না, বাট এখানে তরমুজ পাওয়া যায় প্রচুর। আমরা ট্রাই করবো লাস্টের তরমুজ না খাওয়া। আমরা যাওয়ার সময় যখন গরম বেশি হবে তরমুজ ট্রাই করবো। আপনারা দেখতে পাচ্ছেন শাহপুরী দ্বীপের যে বাজারটা, সেই বাজারটা আমরা এখন যাচ্ছি। শাহপুরী দ্বীপের যেই মেন জিরো পয়েন্ট সেদিকে যাবো আমরা।
আমরা এখন চলে আসছি টেকনাফ থেকে ইনানি বিচে। আমরা ইনানি বিচে এই যে আমাদের গাড়ি থেকে নামলাম মাত্র, আমরা এখন সামনে চলে যাব ইনানি বিচের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক এই ইনানি বিচে, পর্যটকের কোনো শেষ নাই। তো আমরা এখন যাচ্ছি ইনানি বিচ দিয়ে, দেখি আপনাদেরকে দেখাবো ইনানি বিচ। আর ইনানি বিচ যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এই যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে আপনার বিভিন্ন জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে বিভিন্ন প্রসাধনী এবং দেখা যাচ্ছে সানগ্লাস, বিভিন্ন আইটেম জিনিসপত্র বিক্রি করা হয় দুই পাশে, এই পাশে এবং এই পাশে। তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে। তো ইনানি বিচের রাস্তার এই পাশে এবং ওই পাশেও আপনার সি ফুডের বিভিন্ন দোকান আছে এবং ডাবের দোকান আছে আপনার। এবং আমি সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন রাইডিংয়ের ব্যবস্থা করা আছে। এই যে এখানে রাইডিংয়ের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের রাইডিং দেখতে পাচ্ছেন। আর ইনানি বিচ থেকে সানডাউনটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখুন সামনে সানডাউন, সূর্যাস্তটা সেরকম লাগতেছে। আমরা ইনানি বিচের সূর্যাস্ত দেখতে পাচ্ছি, ওই যে সামনে দেখতে পাচ্ছেন সূর্যাস্ত হচ্ছে। এবং পর্যটকগণ এই ইনানি বিচের আপনার সি বিচে বসে সূর্যাস্ত দেখতে পাচ্ছে। আমরা মাত্র সূর্য দেখলাম উপরে, এখন আবার দেখি যে নিচে চলে গেছে, সেরকম ভিউ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকগণ বিভিন্ন চেয়ার নিয়ে বসে আছে এই বিচে। এবং হচ্ছে এইদিকে হচ্ছে যে ঘোড়ার বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন সেই বঙ্গোপসাগরের সমুদ্র। অ্যাকচুয়ালি ইনানি বিচে আসলে আপনি বসে বসে এই চেয়ারগুলোতে, আমার পিছনে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো, বসে সময় কাটাতে পারেন, ভালো লাগবে। বা সি বিচে আপনি গোসল করতে পারেন বা বিভিন্ন রাইড নিতে পারেন। এই যে মোটর বাইক রাইড, তারপরে হর্স রাইড, তারপর হচ্ছে আবার যদি প্যারাসেলিং করতে চান তাহলে দরিয়ানগর সি বিচ যেতে পারেন, আপনার ভালো লাগবে। আমরা ওই যে ইনানি বিচের যে রাস্তা থেকে দেখলাম যে সূর্য ডুবে যাচ্ছে, ওইখান থেকে আস্তে আস্তে সূর্য ডুবে গেল, ডুবে গেল সমুদ্রের মধ্যে, সূর্য ডুবে গেল। ওই যে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে গেল, আর সূর্য দেখা হলো না। তো এই হচ্ছে ইনানি বিচ, যা কক্সবাজারের কলাতলি মোড় থেকে বা ডলফিন মোড় থেকে আপনি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারেন। আমরা যেহেতু টেকনাফে গেলাম, টেকনাফ থেকে আসলাম আমাদের বাসে করে, সেই বাসে করে টেকনাফে থেকে ইনানি বিচে নামলাম। এখানে কিছুটা সময় পার করে আমরা চলে যাব কক্সবাজারের কলাতলিতে।
পাচ্ছেন যে আমার পিছনে যে জেলেরা জাল ঠিক করতেছে, সমুদ্রে জাল ফেলা হয়ে মাছ ধরার জন্য, এবং সাম্পানগুলো সারিবদ্ধভাবে রাখা আছে এখানে। এবং ওই সামনে দেখতে পাচ্ছি যে জেলেরা মাছ ধরতেছে, জাল টানতেছে। এখানে মাছ ধরার বিশাল কর্মযজ্ঞ চলতেছে, এবং সাম্পান আর সমুদ্র। ওয়াও, অসাধারণ ভিউ, অসাধারণ সমুদ্রের গর্জন আপনারা দেখতে পাচ্ছেন। আর টেকনাফের এই সমুদ্র সৈকতে আসলে আপনার তেমন একটা লোকজনের ভিড়ভাট্টা নেই কক্সবাজারের মতো। আপনি এখানে আসলে জেলেদের মাছ ধরা এবং সারি সাম্পান দেখতে পাবেন আমার পিছনে যা দেখতে পাচ্ছেন। এবং এই পাশ দিয়ে মেরিন ড্রাইভ রোড চলে গেছে একেবারে টেকনাফের 0 পয়েন্ট পর্যন্ত। একটু আগে যা আপনাদেরকে দেখাইছি আমি, আর হচ্ছে এই যে জেলেরা মাছ ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে সামনে জেলেরা আপনার সমুদ্রে জাল টেনে মাছ ধরতেছে। এই যে জেলেরা সমুদ্রে জাল ফেলায় রশি টানতেছে, জালের যে রশিটা, যে দড়িটা, সেটা টানতেছে মাছ ধরার জন্য। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে একটি টিম জালের হ্যালো ভিউয়ার্স, আমরা এখন টেকনাফের যে 0 পয়েন্ট আমরা চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের এই পাশে হচ্ছে আপনার বিভিন্ন দোকান আছে, এবং এই যে আমার এই পাশে হচ্ছে 0 পয়েন্ট যেই আপনার যেই সি বিচ, 0 পয়েন্ট সি বিচ আপনারা দেখতে পাচ্ছেন সামনে। ওই যে আমরা সেদিকে যাচ্ছি, আমরা 0 পয়েন্ট এই যেই সমুদ্রের পাড় সি বিচ সেদিকে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আসতে পড়তেছে এই 0 পয়েন্টের বিচে। পর্যটকগণ এখানে ঘোরাঘুরি করতেছে, আমরা দেখার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি শাহপুরী দ্বীপের দক্ষিণ বিচে, দক্ষিণ সাইডে, এবং দক্ষিণ সাইডে হচ্ছে আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন শাহপুরী দ্বীপ দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়, এবং এই পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন সেন্টার, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো শাহপুরী দ্বীপে আপনারা দক্ষিণপাড়ায় আসলে আমরা এই যে দক্ষিণপাড়া 0 পয়েন্টের সামুদ্রিক যেই জেলেরা আপনার মাছ ধরে জাল প্রস্তুতি নিচ্ছে সেটা দেখলাম। সেই দক্ষিণপাড়া দিয়ে আমরা যাওয়ার পথে এইভাবে দেখতে পাবেন যে প্রাথমিক বিদ্যালয়, শাহপুরী দ্বীপ দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং সাইক্লোন সেন্টার। আমরা এই যে আমাদের রিজার্ভ অটো আছে, অটো আমরা একটু থামিয়ে আমরা দেখলাম যে এই পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়টা দেখালাম আপনাদেরকে। যখন এই অঞ্চলে আপনার সাইক্লোন বা ঘূর্ণিঝড় হয়, তখন আপনার মানুষজনের আশ্রয়ের জন্য এরকম প্রাথমিক বিদ্যালয়ের কাছে আপনার সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন যে মাছ ধরার জেলেরা ওনারা 5 থেকে 1 সপ্তাহের খাবার নিয়ে সমুদ্রে যায়। 5 থেকে 1 সপ্তাহের মধ্যে ওরা 1 লাখ টাকার উপরে মাছ ওরা ধরার পরে এই বোট নিয়ে চলে আসে এই মাছ জেলে ঘাটে, যেখানে ট্রলারগুলো থেকে মাছ আনলোডিং করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিশিং বোট তৈরির যে কর্মযজ্ঞ সেখানে চলতেছে। এই যে ভাইরা ফিশিং বোট তৈরি করতেছে। কতদিন চলে এই বোটটা? কত বছর? রক্ষণাবেক্ষণ করতে হয়। ভাই, একটা এই ফিশিং বোট তৈরি করতে কতদিন লাগে আনুমানিক? 1 মাস লাগে। এবং এটা এই সমুদ্রে ভাসার জন্য কতদিন ধরে প্রস্তুতি নিতে হয়? 7 দিন। তার মানে টোটাল কতদিনের মধ্যে এই নৌকাটা আপনার সমুদ্রে নামাতে পারবে? 10 দিন 15 দিনের মধ্যে এরকম একটা নৌকা তৈরি হয়ে যায়। আচ্ছা, এটা রেফারিং করতেছে, নতুন না? আচ্ছা, আর নতুন তৈরি করতে কতদিন লাগে ভাই? 1 মাস লাগে। আচ্ছা আচ্ছা। আপনার এরকম একটা ফিশিং বোট নতুন তৈরি করতে আপনার 1 মাস লাগে, আর যদি মেরামত কাজ করতে হয় সেজন্য 1 সপ্তাহ থেকে 10 দিন লাগে, তাই না? আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি 0 পয়েন্টে, সেই শাহপুরী দ্বীপের। এখানে যে
মাঝিরা আপনারা তাদের নৌকা এখানে ভিড়াইছে মাছ ধরে এসে। ওই সামনেও দেখা যাচ্ছে যে এরকম ফিশিং বোট তৈরি করা হচ্ছে, সাম্পান বা ফিশিং বোট তৈরি করা হচ্ছে। আর এদিকে মাঝিরা তাদের প্রস্তুতি নিচ্ছে সমুদ্রে যাওয়ার জন্য, জাল জাল রেডি করতেছে। আর হচ্ছে আমার ভাই, কেমন লাগতেছে ভাইজান? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। সুবহানাল্লাহ। খুবই সুন্দর লাগতেছে। নতুন জায়গা, নতুন দ্বীপ উঠছে। আমরা প্রথমবার শাহপুরী দ্বীপে আসলাম, তারপরে ভাই সাইফুল ভাইয়ের সাথে আছি। লাইফ ইজ বিউটিফুল। এটাই বাস্তব। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি এখন টেকনাফের বন্যপ্রাণী অভয়ারণ্য যে জেটি ঘাটটা, সেই জেটি ঘাটে আপনারা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বন, এবং এই জেটি ঘাট বনের মাঝখান দিয়ে চলে গেছে জেটি ঘাট। এখানে বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্য, এখানে অনেক সময় হরিণ দেখা যায়, বিভিন্ন পশু পাখি এখানে আছে, কিন্তু হিংস্র কোনো পশু পাখি নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের গাইড সাইফুল, তুমি সামনে চলো, আমরা সামনে পর্যন্ত যাবো। এই যে এই জেটি ঘাটটা খুবই সুন্দর, দুই পাশে আপনার বন আর মাছ কিন্তু জেটি ঘাট। আর সামনের সৌন্দর্যটা খুব সুন্দর লাগতেছে, সামনের ভিউটা। আর এই যে বিভিন্ন ধরনের বনের গাছ, এখানে বনের মধ্যে জাস্ট মনে হচ্ছে সোয়াম্প ফরেস্টের মতো এরকম বন জঙ্গল। তো আমরা সামনে যাচ্ছি, দেখা যাক। এটা কি সামনে মায়ানমার? এখান থেকে মায়ানমার না, এটা কি সামনে মায়ানমার? সামনে মানে মাঝখানে একটু খাল নদী আছে, তারপর নদীর ওই পারে মায়ানমার। আচ্ছা আচ্ছা, তাইলে এখানে সামনে একটা নদী পার হইলে মায়ানমার। নদীটার নাম কি? নাপ। আচ্ছা, নাপ নদী। এখানেও নাপ নদীর উপরে আপনার জেটি ঘাট। এই বনের মাঝখান দিয়ে জেটি ঘাট দিয়ে গেলে আপনার সামনে নাপ নদী পড়বে। নাপ নদীর ওই পারে হচ্ছে মায়ানমার। আমরা সেই সীমান্তে যাব, বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তবর্তী যেই জেটি ঘাট 0 পয়েন্ট, সেখানে আমরা যাচ্ছি। আগেও আমরা একটি জেটি ঘাট দেখাইছি, সেটা হচ্ছে সেই জেটি ঘাট থেকে আপনার নর্মালি সেন্ট মার্টিন যাওয়া হয়, এবং আগে মায়ানমারের হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া হইতো সেই জেটি ঘাট দিয়ে। কিন্তু এই একটা হচ্ছে সামান্য একটি এই নাপ নদী, ছোটো নাপ নদীর ওই পারে হচ্ছে আপনার মায়ানমার। ওই যে মায়ানমার দেখা যাচ্ছে, মায়ানমার সীমান্ত, এখান থেকে ক্লিয়ার মায়ানমার দেখা যাচ্ছে। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বন্যপ্রাণী অভয়ারণ্য বন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা হাঁটা চলতেছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি আপনার মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে জেটি ঘাট, ঠিক আছে, বাংলাদেশ এবং মায়ানমারের ট্রানজিট জেটি ঘাট। এখান থেকে মায়ানমারের সাথে দ্রব্য জিনিসপত্র আদান প্রদান করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে মায়ানমার দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে মায়ানমার। এই যে মায়ানমার দেখা যাচ্ছে, এখান থেকে মনে হয় আপনার বেশি দূর না, 1 থেকে 2 মাইল হবে। একটু সামান্য রাস্তা, এই নৌকা দিয়ে খুবই ইজি এখান থেকে পার হওয়া। আপনি মায়ানমার দেখতে পাচ্ছেন, এবং আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওইগুলা এই নাপ নদীর সাইড দিয়ে আপনার বিভিন্ন বন্যপ্রাণীর জন্য বন্যপ্রাণী অভয়ারণ্য বন দেখা যাচ্ছে, যা বাংলাদেশ অংশ অবস্থিত। আর হচ্ছে এই জেটি ঘাটের এই রাস্তা দিয়ে আমরা আসলাম এদিকে। আর ওই পাশে হচ্ছে আপনার বিজিবি ক্যাম্প, 0 পয়েন্ট ট্রানজিট জেটি ঘাটে আপনার বিজিবি ক্যাম্প আপনার। আর এই পাশে দেখা যাচ্ছে যে মায়ানমার সীমান্ত দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমার সীমান্ত। তো আমার এই টেকনাফ ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আপনারা পেতে পারেন আমার চ্যানেলে। সো আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, এখন বাজে 3:59, অলমোস্ট 4টা বেজে গেছে। আমরা এখন আমাদের হোটেল থেকে চেক আউট করতেছি। এই হচ্ছে আমাদের হোটেলের যে কমন ব্যালকনি, সেই ব্যালকনি থেকে ভিউটা এরকম দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এরকম একটা ভিউ দেখা যায় টেকনাফ শহরে। তো আমরা এখন চেক আউট করে বের হয়ে যাচ্ছি। যদিও আমাদের চেক আউট টাইম হচ্ছে আপনার 12টা, তো আমরা টেকনাফ ঘোরাঘুরি করে তারপর আমরা চলে আসলাম 3টা বাজে। তারপর এই হোটেলের যে ম্যানেজার সে বললো যে সমস্যা নেই, আমাদের রুম বুকিং হয় নাই, আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন। তো আমরা ফ্রেশ হয়ে গোসল করে এখন রেডি হয়ে বের হচ্ছি। আমরা এখন যাব কক্সবাজারে, সেখান থেকে আমরা রাত্রে বাসে ঢাকা চলে যাব। আর যদি পসিবল হয় আমরা ইনানি বিচে আপনাদেরকে এক্সপ্লোর করব এবং হিমছড়ি অবশ্য ট্রাই করব। এদিকে চলে আসছে, বুঝছেন? আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিশিং বোট থেকে মাছগুলা এরকম বস্তা করা হয়েছে। এখন এই মাছ, ভাই এগুলো কি সব মাছ? জাল জাল না? জালগুলা এগুলো কোথায় নেবে ভাই? কি করবে এই জালগুলা ভাই, কোথায় নিবে? বাড়িতে নিয়ে যাবে, আবার পরে মাছ ধরার সময় আনবে না এরকম? আচ্ছা আচ্ছা। এই যে মাছ ধরার যে নেটগুলা জালগুলা আছে এগুলো এখন বাসায় নিয়ে যাচ্ছে, ওদের মাছ ধরা শেষ। আবার যখন এই আবার এগুলা দিয়ে মাছ পাই না, আরো রকম মাছ জ্বালান এগুলো হচ্ছে ইলিশ মাছের না? না, এগুলো হলো পিচি মাছ। পিচি মাছ মানে ছোট মাছ, ছোট মাছের জন্য, আর বড় মাছের জন্য আলাদা। এখন বড় মাছ ধরার সিজন। তারপরে এরকম মাছ পড়ে এরকম। আচ্ছা, তাইলে এগুলো হচ্ছে ছোট মাছ ধরার ছোট মাছ ধরার জাল, আর বড় মাছ ধরার জাল হচ্ছে আলাদা। আর এখন হচ্ছে বড় মাছ ধরার সিজন, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওনারা বললো যে এখন হচ্ছে মাছ ধরার সিজন, বড় মাছ প্রচুর পরিমাণ বড় মাছ জালে ধরা পড়বে, সেই জন্য ছোট মাছের জালগুলো ওরা বাড়িতে নিয়ে যাচ্ছে এবং বড় মাছের জালগুলো ওরা নিয়ে আসবে বড় মাছ ধরার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন শাহপুর দিবসে 0 পয়েন্টের এগুলা কি ভাইয়া, ছোট ভাইয়া? ওই খাদ্য, কিসের খাদ্য এগুলা? ও হলুদ মরিচ। তোমরা কয়দিনের জন্য নাও খাবার নিয়ে যাও? 5 দিন 7 দিনের জন্য। তারপরে 5 দিনের পরে আবার আসি। 5 দিন মাছ ধরে তারপরে চলে আসো। 5 দিনে আনুমানিক কিরকম মাছ পাওয়া যায়? 1 লাখ টাকার মতো মাছ ধরার পর 5-6 দিন পরে চলে আসো। আচ্ছা, 5-6 দিনের খাবার এখানে আছে না? এখন আজকে যাবে এগুলো নিয়ে? আজকে যাবে, কয়দিনের জন্য যাবে? 5 দিনের জন্য এগুলো নিয়ে সমুদ্রে যাবে মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রূপটপে মর্নিং টাইমে সুইমিং করার কথা ছিল, কিন্তু করা হয় নাই। আজকে আমরা আর্জেন্টলি বের হয়ে যাব। সকাল 7টা বাজে খুবই নিরিবিলি পরিবেশ উপরে রূপটপে একটু সময় কাটাবো, তারপর চেকআউট করে বের হয়ে যাবো। দেখা যাচ্ছে রূপটপ থেকে চট্টগ্রাম শহরের ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোডটা, আর এই যে সামনে দেখা যাচ্ছে টিএসসি মোড়, সামনে টিএসসি মোড়। তো আমরা চট্টগ্রাম দ্য পেনিনসুলা হোটেলে আমরা ট্যুর স্টে করছি, খুবই ভালো সময় কাটছে, অফিসিয়াল ট্যুর এটি। তো আপনাদেরকে দেখাইছি যে কেমন, এবং রুফটপ থেকে 50th ফ্লোর রুফটপে আমি এখন অবস্থা করতেছি। মূলত হচ্ছে 16th ফ্লোর। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার ঘোরাঘুরি করে আমরা এখন চলে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ রোদ,
রোদের কারণে বেশিক্ষণ থাকা যাবে না এখানে। আর যারা এখানে আসবেন, স্পেশালি যদি দুপুরবেলা আসেন, তাহলে অবশ্যই সানগ্লাস এবং ছাতা আনতে ভুলবেন না। বেস্ট অপশন হচ্ছে বিকেলবেলা আসাটাই বেটার। আসলে আপনি নিরিবিলি ঠান্ডার সময় হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা শাহপুরী দ্বীপের যে জিরো পয়েন্টের জেটি ঘাট দিয়ে আমরা চলে আসছি একেবারে জিরো পয়েন্টে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাপ নদী এবং ওই পারে হচ্ছে আপনার মায়ানমার। এখান থেকে দেখা যাচ্ছে মায়ানমার, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এবং সামনে দেখতে পাচ্ছেন বিজিবির যে জিরো পয়েন্টে যে চেক করে সেখানে ওই বিজিবি বাইরে দেখা যাচ্ছে ওইখানে। আমি জানি না ভিডিও করতে দিবে কিনা। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখন শাহপুরী দ্বীপের যেই জিরো পয়েন্টের জেটি ঘাট সেখানে। মূলত যখন 1971 সালে এই জেটি ঘাটটি তৈরি করা হয় মায়ানমার এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য। এখানে প্রচুর পরিমাণ মায়ানমার থেকে দ্রব্য সামগ্রী আসতো এবং গরু আসতো। বাংলাদেশ এবং মায়ানমারের সাথে যখন সম্পর্ক ভালো ছিল তখন আপনার এটা খুবই প্রাচীন এবং অনেক জনপ্রিয় একটি জেটি ঘাট ছিল। কিন্তু মায়ানমারের যেই বিদ্রোহ করার পর থেকে বাংলাদেশ এবং মায়ানমারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। তারপর থেকে এই জেটি ঘাটটি তেমনভাবে ব্যবহার করা হয় না। একমাত্র যখন সেন্ট মার্টিনে কোনো ট্রলার যায় সেই হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু বৈদেশিক কোনো জাহাজ এখানে আসে না বা সরঞ্জাম আসে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে আপনার মায়ানমারের সীমান্ত দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এবং এই পাশে হচ্ছে বিভিন্ন মালবাহী নৌকাগুলো রাখা আছে, ট্রলারগুলো রাখা আছে, যা সেন্ট মার্টিনে এখান থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন নাপ নদীর সৌন্দর্য এবং পর্যটকগণ ঘোরাঘুরি করতেছে। আর এই জিরো পয়েন্ট থেকে আপনার দেখা যাচ্ছে অনেকগুলা মাছের ট্রলার ওই যে ওইখানে নোঙর করা আছে। আর দেখতে পাচ্ছেন অসাধারণ। এবং এই ঘাটের মধ্যেই স্পিডবোট এবং নৌকা নিয়ে আসা হয় সেন্ট মার্টিন থেকে। আপনারা যারা অফ সিজনে সেন্ট মার্টিন যেতে চান এই ঘাটে আসলে আপনারা যেতে পারবেন ইজিলি সেন্ট মার্টিনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি টেকনাফের মডেল থানা সংলগ্ন মাথিনের কূপ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাথিন হেরিটেজ। মাথিনের কূপটা হচ্ছে সামনে ওইদিকে। আমরা এখন মাথিনের কূপের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই যে মাথিনের কূপ, আমরা সেদিকে যাব। মূলত মাথিনের কূপ সম্পর্কে আপনার একটি স্টোরি আছে, লাভ স্টোরি। চলে যায়, তারপরে এই বার্মিজ মেয়েটা মনে কষ্ট আনে, বলতেছে মনে ভাবে যে তাকে ধোঁকা দিয়ে চলে গেছে, এরকম ভাবে ভাবার পর ওই মেয়েটা আর অপমান সহ্য করতে না পারে এই মাথিনের কূপে এসে আত্মহত্যা করে। আচ্ছা, এই হচ্ছে তাদের ট্র্যাজেডিক লাভ স্টোরি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে একটা মুভি হয়। হ্যাঁ, এটা নিয়ে একটা মুভি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এখন মাথিনের কূপ থেকে চলে যাব। আমাদের গাইড সাইফুল খুবই ভালো একটা ছেলে। টেকনাফে আসলে আমি ওর নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওকে ফোন দিলে ও আপনাকে ফুল টেকনাফ ঘুরে দেখাবে। ওকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গের নওগাঁ আমরা যাব আজকে। শাহজাহানপুর বগুড়া নিউ শৌখিন হাই হোটেল, বগুড়ার বিখ্যাত দই। বগুড়ার একটি হাই রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য আসলাম। সামনে চা বানানো হচ্ছে। এই যে বগুড়াতে এই হাইওয়ে রাস্তার পাশে আমরা চা খাচ্ছি এখন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রাত 3টা বাজে ঢাকা থেকে জয়পুরহাটে এখানে নামলাম। এখন কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না, সেজন্য ওয়েট করতেছি আমরা পাহাড়পুর যাওয়ার জন্য।
তো আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরহাট, এই যে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে এই রোড দিয়ে জয়পুর আমরা আসলাম। আমরা একটু ওয়েট করতেছি, ফ্রেশ ট্রেশ করে নিলাম। এখন আমরা যাব পাহাড়পুরে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমরা এখন ভ্যানে করে যাচ্ছি পাহাড়পুর বাজারে। এখন বাজে সকাল 8টা, ঘুম থেকে উঠলাম, ভোর 5টা বাজে নামলাম। 5টা বাজে বাসা আসার পর এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে 8টা বাজে বের হলাম, পাহাড়পুর বাজারে যাচ্ছি। শসা কত করে বিক্রি হয়? 500 টাকা মন। তাহলে কেজি কত? 11 টাকা, 10 টাকা, 11 টাকা। দেখতে পাচ্ছেন গ্রাম্য হাটে নিজের হাতে তৈরি মিষ্টি, এবং এই পাশে দেখতে পাচ্ছেন দই।